আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমার দেশ ডেইজ ইভেন্টে। সাথে আছে আমি আরমান মুজাহিদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ছাত্রলীগ কোনো প্রোগ্রাম করার চেষ্টা করলে ব্যবস্থা নেবে পুলিশ। সংবিধান লুণ্ঠন ও স্বৈরাচারের ভিত্তি হয়ে উঠেছে বলছেন আনু মোহাম্মদ। বিয়ে করলেন শারজিস আলম। গাজা ও পশ্চিম তীরে ফিলিস্তিনিদের আবেগঘন পুনর্মিলনী। সিরিয়ায় সংবিধান বাতিল, সেনাবাহিনী ও আসাদের দল বিলুপ্ত ঘোষণা। 2026 বিশ্বকাপ ফুটবল খেলতে চান মেসি। প্রথম ফুটবলার হিসেবে 700তম জয় রোনালদোর। এবার বিস্তারিত। ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেছেন, নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগ যদি ফেব্রুয়ারি মাসে কোনো ধরনের প্রোগ্রাম করার চেষ্টা করে তাহলে পুলিশ এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে। শুক্রবার অমর একুশে বইমেলা ঘিরে ডিএমপি কর্তৃক গৃহীত নিরাপত্তা পরিকল্পনা সংক্রান্ত পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। দর্শক, আজকে সংবাদ বিশ্লেষণে আমাদের সঙ্গে যুক্ত আছেন আমার দেশের ডেপুটি চিফ রিপোর্টার জনাব বাসির জামাল। বাসির ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। অনেক ধন্যবাদ আপনাকে। আজকের শিরোনাম তো আপনি শুনলেনই। আমরা যে বিষয় নিয়ে আপনার সাথে জানতে চাবো সেটি হচ্ছে, ছাত্রলীগকে কোনো প্রোগ্রাম করার চেষ্টা করলে সেটি করতে দেবে না, পুলিশ ব্যবস্থা নেবে বলেছেন। একই সাথে আর একটি সংবাদ আছে, আমরা সেটির দিকে যাব। শুরুতেই যদি ছাত্রলীগ ইস্যুতে আসি, ছাত্রলীগ ফেব্রুয়ারি থেকে অর্থাৎ আগামীকাল থেকেই ওরা বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে। তাদের সেই কর্মসূচি নিয়ে যদি কথা বলি এবং তার সেই কর্মসূচি বাস্তবায়নের চেষ্টাকে প্রতিহত করারও ঘোষণা দিয়েছে পুলিশের পক্ষ থেকে। আপনি এটা কিভাবে দেখেন? না, এটা তো প্রতিহত করার বিষয় না। ছাত্রলীগকে আপনি জানেন যে ইতিমধ্যে নিষিদ্ধ করা হয়েছে। সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ থাকার কারণে ছাত্রলীগ ইতিমধ্যে নিষিদ্ধ হয়েছে। তো নিষিদ্ধ সংগঠন কোনোভাবেই কোনো কর্মকাণ্ড পরিচালনা করতে পারে না। আইনশৃঙ্খলা বাহিনীর একটা দায়িত্ব যে নিষিদ্ধ কোনো কিছুই তাদের কর্মকাণ্ড পরিচালনা করতে না দেওয়া, এবং সঠিকভাবেই ডিএমপি কমিশনার মহোদয় কথাটি বলেছেন যে ছাত্রলীগের কোনো কর্মসূচি তারা করতে দেবে না। আচ্ছা, এরপরে আমরা দেশের বিভিন্ন জায়গায় দেখছি তারা রাতের অন্ধকারে ভোরবেলা তাদের কর্মসূচি পালনের চেষ্টা করছেন, এবং এখনো ছাত্রলীগের অনেক নেতা দেশের মধ্যে আছেন, অনেকে তো পালিয়ে গেছেন। তো তারা তো জুলাই অভ্যুত্থানে বিভিন্ন সময় ছাত্রদের উপর গুলি চালিয়েছে, তাদেরকে নির্যাতন করেছে। তো তাদের গ্রেপ্তারের ক্ষেত্রে বা তাদের বিরুদ্ধে তো মামলা রয়েছে। আসলে যে তৎপরতা আছে প্রশাসনের পক্ষ থেকে, সেটি কি যথেষ্ট কিনা? না, ঠিকই বলেছেন। ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে, বিরোধী দলের নেতাকর্মীদের নির্যাতন, হত্যা, গুম ইত্যাদির অভিযোগ আছে এবং তাদের বিরুদ্ধে মামলাও রয়েছে। তো আইনশৃঙ্খলা বাহিনীর উচিত যে ওই সব অভিযুক্তদের ব্যাপারে পদক্ষেপ নেওয়া। আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর কিছু আছে, মানে লোকবল কম, সেই তুলনায় ছাত্রলীগের নেতাকর্মীরা বেশি। তাদেরকে আটক করা বা গ্রেপ্তার করা একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আপনি জানেন যে ছাত্রলীগ অনেক পুরনো সংগঠন, কিন্তু গত 15 বছর যাবৎ সারা দেশে মানুষের উপর একটা ভয়ঙ্কর রূপ হিসেবে ধরা পড়েছে। ছাত্রলীগ জানেন যে জুলাই গণ অভ্যুত্থানের সময় আগে ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাসে সাধারণ ছাত্রছাত্রীদের উপর যে অত্যাচার চালিয়েছে, যে নির্মম অত্যাচার, তাদেরকে বেত্রাঘাত করা হয়েছে। তারপর যেখানেই প্রতিবাদ হতো সেখানেই ছাত্রলীগ গিয়ে প্রতিবাদকারীদের আবরার ফাহাদকে হত্যা করা হয়েছে। এভাবে যত অকর্ম রয়েছে সবগুলোর সাথে ছাত্রলীগের নাম জড়িত। সুতরাং সঠিকভাবেই বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার এই সংগঠনকে নিষিদ্ধ করেছে, এবং এই সংগঠনের যেসব নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ আছে আমি মনে করি তাদেরকে অতি সত্বর গ্রেপ্তার করা উচিত এবং বিচারের আওতায় নিয়ে আনা উচিত। নিষিদ্ধ অবস্থায় তাদের কর্মসূচি প্রদান এবং মাঠে আসার যে তৎপরতা, এটি আসলে যারা এখন কোন রকমের দেশে আত্মগোপনে বা লুকিয়ে আছে তাদের জন্য একরকম তাদেরকে নতুন করে আবার বিপদে ফেলা কিনা, আপনি কি মনে করেন? আমি এর আগেও একটা টক শোতে বলেছিলাম যে ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা ফেসবুকে গুজবের শিকার হয়ে ওরা মিছিল মিটিং শুরু করেছিল। পরে স্থানীয় লোকদের বাধা এবং আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হওয়ার পর সেখানকার নেতাকর্মীরা ফেসবুকেই বলেছে যে আমাদেরকে বিপদের মুখে ফেলে
নেতাকর্মীরা পালিয়েছে, পরে আবার গুজব তৈরি করে আমাদেরকে আবার বিপদের মুখে ফেলছে। ওরাই তো এই বিষয়টা উপলব্ধি করছে যে আসলে এসব করে তাদেরকে বিপদের মুখে ফেলছে এই আওয়ামী লীগের নেতারা, ছাত্রলীগের নেতারা। আরেকটি বিষয় আপনার সাথে কথা বলতে চাই, সেটি হচ্ছে অর্থনীতিবিদ আনু মোহাম্মদ আজকে প্রেস ক্লাবে প্রোগ্রামে বলেছেন যে সংবিধান অর্থাৎ ৭২-এর সংবিধানের কথা উল্লেখ করে উনি বলেছেন যে সংবিধান লুণ্ঠন ও স্বৈরাচারের ভিত্তি হয়ে উঠেছে। এই বিষয়টিকে আপনি কি মনে করেন? আসলে ওনার কথা, আসলে উনি একজন বিশিষ্ট জন, ওনার কথা তো ফেলনা নয়। তবে সংবিধানে অবশ্যই বিভিন্ন সময়ে সংশোধনী হয়েছে সরকারে, তৎকালীন সরকারদের স্বার্থের অনুকূলে রাখার জন্য সব কিছু। তো যেগুলো লুণ্ঠন, তারপরে গণতান্ত্রিক বিরোধী ধারা রয়েছে, সেগুলোর অবশ্যই সংশোধন আনা উচিত। আপনি জানেন ইতিমধ্যে ছাত্র নেতৃবৃন্দরা জুলাই গণঅভ্যুত্থানের একটি ঘোষণাপত্র তৈরি করেছে সরকারের মাধ্যমে, সরকারের উদ্যোগে। সেখানে বলা আছে যে ৭২-এর সংবিধান সংশোধন অথবা বাতিল। আমি বিএনপি নেতাদের সাথে কথা বলে জানতে পেরেছি তারাও একটা জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরি করছে। সেখানেও সংবিধানের গণতান্ত্রিক রূপান্তরের প্রস্তাব করা হয়েছে। যেসব ধারা উপধারা গণতন্ত্রের পক্ষে যায় না, বিরোধী, এগুলোকে ওনারা সংশোধন করতে চায়, সংস্কার করতে চায়। আরেকটি বিষয় আমরা দেখছি যে আজকের আমাদের আরেকটি নিউজ আছে, সেটি হচ্ছে সিরিয়ায় যে নতুন সরকার গঠিত হচ্ছে বা ইতিমধ্যে হয়ে গেছে, সেই সরকার ক্ষমতায় এসেই অন্তর্বর্তী সরকার তাদের সেখানে সংবিধান বাতিল করেছে সেনাবাহিনী এবং বাশার আল আসাদের যে রাজনৈতিক দল সেটিকে বিলুপ্ত ঘোষণা করেছে। আসলে ৫ আগস্টে হাসিনা সরকারের পতনের পর আমাদের সামনেও এমন কোনো সুযোগ ছিল কিনা, মানে অনেকের মনে প্রশ্ন যে এই সংবিধান থাকলেই আসলে আমরা আবারও একটা নতুন ফ্যাসিবাদের জন্ম হতে পারে, বা সংবিধানের যে বিভিন্ন জায়গায় সংবিধানের যে ফাঁক ফোকরগুলো রয়েছে সেগুলো আসলে নতুন স্বৈরাচার সৃষ্টিতে ভূমিকা রাখতে পারে। আপনি সঠিকভাবে বলেছেন যে আসলে বর্তমান সংবিধানে ৭২ সালে সংবিধানটি তৈরির পর এ পর্যন্ত যত সংশোধনী আনা হয়েছে এর অধিকাংশই ওই ফেসিবাদ, তারপরে এগুলো তৈরির একটা বলয় রয়ে গেছে। বিশেষ করে গত ১৫ বছর ধরে কয়েকটি সংশোধনী আনা হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হয়েছে, তারপরে গণভোট বাতিল করা হয়েছে, আরও কিছু সংশোধনী আনা হয়েছিল যেগুলা শেখ হাসিনাকে ফেসিবাদে রূপান্তরিত করেছে। তো এই ধারাগুলো বাতিল করা উচিত। আর আমরা, আপনারা জানেন যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন কিছুদিন আগে যে ৫ই আগস্টের পর যখন সরকার গঠন হয় তখন এটা একটা বিপ্লবী সরকার গঠন করলেই পারত, তাহলে সংবিধান স্থগিত বা বাতিল হয়ে যেত। কিন্তু এটা না করে সংবিধানের অধীনে তারা শপথ নিয়েছে। এখন বিএনপি চায়, বিএনপি সহ তার আনুষঙ্গিক দলগুলো চায় যে এই সংবিধানকে রেখে সংবিধানের যে ফেসিবাদ তৈরি হওয়ার মতো যে ধারাগুলো আছে সেগুলোকে বাতিল করা, সংশোধন করা, সংস্কার করা, এর মাধ্যমে একটা ফেসিবাদ মুক্ত গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করার ব্যবস্থা নেওয়া। সেটা এই সংশোধনটা নির্বাচনের আগে হলেই উত্তম। নির্বাচনের আগে সংশোধন, সাংবিধানিক সংশোধন করা খুব সমস্যা, কারণ নির্বাচনের মাধ্যমে নির্বাচনে ওই সংস্কার প্রস্তাবগুলো তাদের দলীয় ইশতেহারে অন্তর্ভুক্ত করবে। এই অন্তর্ভুক্ত করার মাধ্যমে জনগণের কাছে যাবে। যে দল ক্ষমতায় যাবে সেই দল তো আসলে চাইবে না যে, অবশ্যই চাইবে যে তার সুবিধাজনক অবস্থায় থেকে সংবিধানকে সংশোধন করা। তখন কি আসলে এটা করলে তো আবার ভুল হবে। মানে জনগণের চাওয়াকে গুরুত্ব দিতে হবে। জনগণের চাওয়ার যে যা চায় সেটা সংবিধান আনতে হবে। সংবিধানকে বলা হয় মানে পিপুলস উইল, জনগণের ইচ্ছা। এই জনগণের ইচ্ছাকে সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। আমাদের শাসকরা এটা বুঝতে না পারার কোনো কারণ নাই। আগেও বুঝতে পেরেছে, এখনো বুঝে, কিন্তু তারা তাদের স্বার্থটা দেখে। এটা দেখলে হবে না। অনেকের কাছ থেকে প্রস্তাব আসতেছে, অনেক পক্ষের কাছ থেকে, সেটি হচ্ছে গণপরিষদ একটি গঠন করে নির্বাচনের আগেই সংবিধানকে নতুনভাবে তৈরি করা বা সংবিধানকে সংশোধন করা। সেটিকে আপনি কিভাবে দেখেন? ছাত্রদের এটা একটা প্রস্তাব। এটা অবশ্যই তারা গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে এবং বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তর করার
তাদের উদ্যোগ রয়েছে। আমি ছাত্রদের এই উদ্যোগকে স্বাগত জানাই এবং তারা যে গণ পরিষদ নির্বাচনের কথা বলছে, এটা আলোচনার সৃষ্টি করেছে আমাদের রাজনৈতিক মহলে। এটা ভেবে দেখতে পারেন। তবে অধিকাংশ রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপির নেতৃত্বাধীন যেসব রাজনৈতিক দল, ওরা এটাকে সমর্থন করছে না। তারা মনে করে যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে তারা গিয়ে জাতীয় সরকার গঠন করবে, গঠন করার পর সংস্কার কাজে হাত দেবে। জাতীয় সরকার নিয়ে আবার একটি কথা উঠে এসেছে, সেটি হচ্ছে উপদেষ্টা নাহিদ ইসলাম, উনি একটি ফেসবুক পোস্টে বলেছিলেন যে জাতীয় সরকারের প্রস্তাবে বিএনপি সায় দেয়নি। তাহলে আসলে কি নির্বাচনের আগে যদি জাতীয় সরকারে বিএনপি সায় দিয়ে না থাকে, তাহলে নির্বাচনের পরবর্তী জাতীয় সরকারটা আসলে কিভাবে ফাংশন করবে সেটা নিয়ে তো একটা জাতীয় বিএনপির যে ভীষণ 2030 খালেদা জিয়া ঘোষণা করেছিলেন, এরপরে তারেক রহমান ঘোষণা করেছিলেন 27 দফা, পরে তার সমমান দলগুলোর মতামতের ভিত্তিতে 31 দফা। ওইখানে আছে যে নির্বাচনের পর জাতীয় সরকার গঠন করা হবে, নির্বাচনের আগে নয়। সবশেষে আমরা এটি তো বলতে পারি যে সংবিধানের যে সংশোধন বা সংস্কার যেটা বলছি, এটি প্রত্যাশিত হওয়ার জন্য রাজনৈতিক পক্ষগুলোর সব পক্ষেরই সদিচ্ছার প্রয়োজন। নিশ্চয়ই, সদিচ্ছা ছাড়া তো আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র পাবো না, গণতন্ত্র পাবো না, গণতান্ত্রিক স্পেস পাবো না। সদিচ্ছা অবশ্যই থাকতে হবে। বাসির ভাই, আপনার গুরুত্বপূর্ণ সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। পরবর্তীতে হয়তো আবারও দেখা হবে। অনেক ধন্যবাদ আপনাকে। দেশের সংবিধান লুণ্ঠন ও স্বৈরাচারের ভিত্তি হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন তেল, গ্যাস, বিদ্যুৎ, বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব ও অর্থনীতিবিদ অধ্যাপক আনু মোহাম্মদ। আজ জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি কথা বলেন। আনু মোহাম্মদ বলেন, মুক্তিযুদ্ধের ওপর ভিত্তি করে ৭২-এর সংবিধান রচিত হয়েছে, কিন্তু এটা সংস্কার করা যাবে না ব্যাপার তা নয়। এ সংবিধানে সমস্যা আছে। সংবিধানে ক্রমাগত বৈষম্য বেড়েছে। লুণ্ঠন, স্বৈরাচারের ভিত্তি হয়ে উঠেছে এ সংবিধান। ব্যক্তি ও জাতিগত নিরাপত্তা ক্রমাগত উপেক্ষা করা হয়েছে এ সংবিধানে। বিয়ে করলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। সন্ধ্যায় স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছে। তবে এ নিয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসরায়েলের সাথে বন্দি বিনিময় চুক্তির অংশ হিসেবে বৃহস্পতিবার 110 জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তির সময় অবরুদ্ধ গাজা ও পশ্চিম তীরে আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়েছে। এ সময় প্রিয়জনের ফিরে আসার খুশিতে পরিবারগুলো আনন্দ উদযাপন করতে দেখা গেছে। অনেক ফিলিস্তিনি এটিকে একটি প্রতীকী বিজয় হিসেবে দেখছেন। মুক্তিপ্রাপ্ত 110 জনের মধ্যে কমপক্ষে 32 জন ইসরায়েলে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছিলেন। এর মধ্যে কেউ 24 বছর ধরে সেখানকার কারাগারে বন্দী ছিলেন। এদিকে সিরিয়ায় বিদ্রোহীদের আক্রমণের মুখে পালিয়ে যাওয়া সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের রাজনৈতিক দল বার্থ পার্টিকে বিলুপ্ত ঘোষণা করেছে দেশটির বর্তমান প্রশাসন। একই সঙ্গে সিরিয়ার সংবিধানও বাতিল করা হয়েছে। বিলুপ্ত করা হয়েছে সিরিয়ার সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনী সহ ছোট বড় সকল সশস্ত্র বাহিনীকে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। সবশেষ খেলাধুলা। 2026 বিশ্বকাপেও খেলতে চান লিওনেল মেসি, এমনটি জানিয়েছেন আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি। যদিও বিষয়টি অনেক কিছুর উপর নির্ভর করছে বলে মন্তব্য করেন তিনি। আগামী জুনে 38-এ পা দেবেন মেসি। এই বয়সে এসেও ফর্মে ভাটা পড়েনি, যদিও চোটের কারণে প্রায় ভুগতে হচ্ছে তাকে। তবে সব ঠিক থাকলে আগামী বিশ্বকাপ মাতাবেন তিনি। এদিকে বৃহস্পতিবার রাতে সৌদি প্রো লিগে আল রায়েদের মাঠে 2-1 গোলের জয় নিয়ে ফিরেছে আল নাসের। 35 মিনিটে রোনালদোর গোলেই প্রথম এগিয়ে যায় আল নাসের। এ নিয়ে ক্যারিয়ারের 921তম গোল করেন পর্তুগিজ এই তারকা। আল নাসেরের হয়ে 94 ম্যাচে 85 গোল করেন। এই জয়ে বিরল এক রেকর্ড গড়লেন রোনালদো। ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে আনুষ্ঠানিকভাবে ক্লাব ক্যারিয়ারে 700 ম্যাচ জয়ের অনন্য নজির গড়লেন আল নাসেরের পর্তুগিজ এই তারকা। দর্শক, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।